নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। গ্রুপ ডি নিয়োগপত্র তুলে দিলেন জেলা শাসক সিউড়িতে। ট্রাক্টরের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু ঘিরে উত্তেজনা সিউড়িতে। চিকিৎসার গাফিলতিতে শিশুর মৃত্যু, উত্তেজনা বোলপুর মহকুমা হাসপাতালে। গৃহবধূর মৃত্যু ঘিরে হাসপাতাল চত্বরে উত্তেজনা বোলপুরে। তাঁত মহিলা শিল্পীদের হাতে বিনামূল্যে তাঁত সরঞ্জাম বিতরণ বোলপুরে। যুবকদের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি খয়রাসোলে। দেউচা পাচামি প্রস্তাবিত কয়লা খনি এলাকায় জমিদাতাদের হাতে আজ মঙ্গলবার 23শে জুলাই গ্রুপ ডির চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হলো। বীরভূম জেলাশাসক দপ্তরের কনফারেন্স হলে এদিন ৪৫ জনের হাতে গ্রুপ ডির নিয়োগপত্র তুলে দিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় এবং অন্যান্য আধিকারিকরা। এর আগেও প্রশাসনের তরফ থেকে এই এলাকায় জমিদাতাদের চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে। জুনিয়র কনস্টেবল থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন বিভাগে প্রায় ১৪০০ চাকরি তুলে দিয়েছে প্রশাসন। আজ মঙ্গলবার ২৩শে জুলাই নতুন করে ৪৫ জনের হাতে গ্রুপ ডির চাকরি নিয়োগপত্র তুলে দেয় প্রশাসন। বীরভূম জেলাশাসক বিধান রায় জানিয়েছেন, চাকরির নিয়োগপত্র যত হাতে তুলে দেওয়া হচ্ছে ততই এলাকার মানুষদের মধ্যে জমি দেওয়ার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এদিন তিনি আরও জানান, আজকে আমরা ৪৫ জনকে দিয়েছি। আমাদের দেউচা পাচামির যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার ভাবনা, পরিকল্পনা এবং নির্দেশে যে মানবিক প্যাকেজ হয়েছে, সেই মানবিক প্যাকেজের সাড়া দিয়েই মানুষ স্বতঃস্ফূর্ততার সাথে জমি দান করেছেন এই প্রকল্পে। সেই জমিদাতাদের দ্বারা মনোনীত প্রার্থী তারা চাকরি নিচ্ছেন, জুনিয়র কনস্টেবল কিংবা চতুর্থ শ্রেণী অর্থাৎ গ্রুপ ডির জন্যে। এই প্রবণতা, জমি দেওয়ার প্রবণতা ক্রমে ক্রমে বাড়ছে এবং আরও বাড়বে। এখনও পর্যন্ত আমরা ৫,০০০ ফর্ম পেয়ে গেছি। আমরা ৩,০০০ একটু বেশি ফর্ম আমরা প্রসেস করে দিয়েছি। ১ থেকে ১৫ লট পর্যন্ত ক্যাবিনেটে অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। বাকি যেগুলি আছে সেগুলিও আমরা প্রসেসিং শুরু করে দিয়েছি, সেগুলি হবে। এখনও পর্যন্ত প্রায় ১৪৫০ মতো, ১৪৫০-এর মতো চাকরি পেয়েছেন। এখনও আমাদের হাতে গ্রুপ ডির জন্যে প্রায় ৮৩টি এরকম চাকরি এখনও আছে আমাদের কাছে, যেটা প্রসেসিংয়ে আছে। জুনিয়র কনস্টেবল ইত্যাদির জন্যে যারা আমাদের 18 বছর যাদের পূর্ণ হয়নি বিগত দিনে, সেগুলি 18 বছর পূর্ণ হয়েছে। সেই 18 বছরের সেই 11টি কেস আমরা পাঠিয়েছি আমাদের সুপারিনটেনডেন্ট অফ পুলিশের মাধ্যমে কলকাতায়। সেটা অ্যাপ্রুভাল চলে, সেগুলো আমরা দেব। অর্থাৎ আমরা এখনও পর্যন্ত প্রায় যে আমাদের কাছে হাতে আছে, এছাড়াও 15 লটে আমাদের যে অ্যাপ্রুভালটি এসছে কিন্তু তার লিস্টটা আমাদের কাছে আসেনি, আমরা চেয়ে পাঠিয়েছি। সেই লিস্টটা এলেও 100 জনের মতো আরও চাকরি পাবে। সুতরাং জমি দেওয়ার প্রবণতা যেমন বাড়ছে, মানুষ চাকরি এখানে যেটা এই দেউচা পাচামির জমিদানের পরে যে চাকরি পাওয়ার যে বিষয় মানবিক প্যাকেজের আওতায়, সেটাও বাড়ছে এবং এটা আস্তে আস্তে এই স্বতঃস্ফূর্ততা আরও বাড়বে। এবং আমরা প্রাথমিক যে কাজকর্ম সেগুলো তো করেছি, এরপরে আমরা মূল যে কাজকর্ম, সেই মূল কাজকর্ম আমরা শুরু করতে চলেছি আগামীকাল। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম।
ফিরে এলাম বিরতির পর। হাসপাতাল থেকে অসুস্থ আত্মীয়কে দেখে বাড়ি ফেরার পথে ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির আজ মঙ্গলবার 23শে জুলাই। ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ির লাঙ্গুলিয়া গ্রামে সিউড়ি দুমকা রাস্তায়। বৈদ্যুতিক খুঁটি বানানোর যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হয় ওই ব্যক্তির। সেই কোম্পানির গেটের সামনে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এলাকায় উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে সিউড়ি থানার পুলিশ। এদিন মৃতের আত্মীয় মিঠু খান জানান, দাদা একটা কাকার স্ট্রোক হয়েছিল, নিয়ে পৌঁছে শিউড়ি হসপিটালে ভর্তি দিয়ে আজকে ভাত দুপুর দিকে খবর এলে বর্ধমানে নিয়ে গেছি আমরা। এবং দাদা বললে আমি নিয়ে দেখে আসি, তাহলে নিয়ে ভাত খেয়ে চারটি গেল। ভাত খেয়ে গিয়ে এই আসার সময় এই দুর্ঘটনা ঘটলো। এইটা নিয়ে দুবার হইলো, একবার গাড়ি বাসকে একবার যাতা করে দিলে, চারপাটি করে দিলে। তাহলে এই দাদাকে আমার চারপাটি মানে একদম জীবন দিকে চলে গেল। আমার বলছি আমরা কি খাবো, ওর আশায় ওর ভরসায় আমরা ছিলাম। কি নাম দাদার? আমার মিঠু খাওয়া। দাদার নাম? বাবু হোসেন। বয়স কত হবে? দাদার 50। আমার 45। কোন গ্রামে বাড়ি? আমার লাঙ্গুলিয়া। আপনার নাম? আমি মিঠু খান। আপনি কে হন? আমি ভাই হয়, ছোটু ভাই। অন্যদিকে স্থানীয় বাসিন্দা রবিলাল রামদাস বলেন, বালি আসছিল, সেখানে গাড়িটার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়েছে মুখোমুখি। বলছি এটা কিসের ফ্যাক্টরি বা কি হলো? এটা পোল ফ্যাক্টরি। পোল ফ্যাক্টরি থেকে এখানে আগে একবার রঘুনাথ বাসের সঙ্গে হয়েছিল। রঘুনাথ বাসের সঙ্গে হয়েছিল, ওনাকে মালিককেও বলা হয়েছিল কি আপনি বাইরে একটা সিকিউরিটি গার্ড দেন, এখানে যা অসুবিধা হচ্ছে, বারবার অ্যাক্সিডেন্ট হচ্ছে। এটা পাঁচবার হলো এটা নিয়ে, কিন্তু এবারে ও কিছু করে নাই। স্পটে মানে আমাদের পেয়ার বলে নাম বটে, আমাদের এই পাড়ার ছেলে, মানে লাঙ্গুলিয়া গ্রামে, মানে স্পটে ডেট করে। কিভাবে বললো মানে এখানে রাস্তায় ও গাড়িটা এদিকে আসছিল, এবার সেই মুহূর্তে যখন কি হয়েছিল সেই সম্বন্ধে আমরা ছিলাম না, আমরা এলাম। আমি ওটাও বলতে পারছি না, ওইটাই আমরা আসি নাই তো। আমরা এসে যখন দেখলাম কি পড়ে আছে এই অবস্থায়, ওকে নিয়ে যাওয়ার অবস্থায় স্পটেই ডেট হয়ে গেছে। ট্রাক্টরটা এখানে ফ্যাক্টরিতে ভরা আছে। আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি যেন পরে ভবিষ্যতে যেন এরকম আর না হয়, তাতে ওর বিচার যেন ঠিক পায়। ও তো কেউ নাই বাড়িতে, ক্ষতিপূরণ ওর কিছু চাই, ঠিক আছে, এটাই আমরা চাই। আমার রবিলাল রামদাস, লাঙ্গুলিয়া। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, এনজিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে শিশু মৃত্যুর ঘটনায় উত্তেজনা ছড়ালো আজ মঙ্গলবার 23শে জুলাই। হাসপাতাল সুপারের অফিসের সামনে দফায় দফায় বিক্ষোভ, উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। পাশাপাশি এই ঘটনায় একজন চিকিৎসক, একজন স্টাফ নার্স ও দুজন শিক্ষানবিশ নার্সকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার খবর পেয়ে দিন ছুটে আসেন জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। হাসপাতাল চত্বরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়, ঘটনাস্থলে ছুটে আসতে হয় বোলপুর থানার আইসি, শান্তিনিকেতন থানার ওসি ও পারুই থানার ওসিকে। সঙ্গে ছিল প্রচুর পুলিশ বাহিনী। উল্লেখ্য, গত রবিবার 21শে জুলাই সন্ধ্যা 6টায় প্রসব যন্ত্রণা নিয়ে বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয় বোলপুর থানার যোগ্যনগর গ্রামের বাসিন্দা রুমা বিবি। অভিযোগ, ভর্তি হলেও চিকিৎসক না আসায় প্রসব যন্ত্রণায় ছটফট করতে থাকে। তারপরেই স্বাভাবিকভাবেই তার বাচ্চা হয়। পরিবারের আরও অভিযোগ, লেবার রুমে নিয়ে যাওয়া হলে সেখানে রুমা বিবিকে মারধর করেন নার্সরা।
তারপরে গতকাল সোমবার 22শে জুলাই রাতে মৃত্যু হয় সদ্যজাত শিশুর। চিকিৎসক না আসা এবং তার সঙ্গে কর্তব্যরত নার্সদের গাফিলতির কারণেই সদ্যজাতের মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন প্রসূতির পরিবারের সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ছুটে আসে শান্তিনিকেতন থানার পুলিশ ও পারুই থানার পুলিশ। পরে ঘটনাস্থলে আসে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। দীর্ঘক্ষণ আলোচনার পর কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের শোকজের সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরে পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিন প্রসূতি মহিলা রুমা বিবি জানান, করে বেরিয়েছে দুটো জেঙে। হ্যাঁ, সেটা ওই পেন ওঠার সময়তেই তেকুনি মারতে লেগে গিয়েছিল। আবার যেত চিল্লাইছে তত আরও গাল দিচ্ছে, কাঁচা কাঁচা মুখ খিস্তি হচ্ছে আর ওই মারছে, দুটো জেঙে বেরিয়েছিল। পাশাপাশি প্রসূতির মা বলেন, দিয়েছে বাচ্চা, মাকে ভর্তি করার পরে পেন উঠেছে, বাচ্চা হয়ে গেছে 8টার সময় দিনই বাচ্চা দিয়েছে। বাচ্চা যখন হতে যায় প্রথম পোয়াতি একটু উহা করবে লিবারমে, প্রথম পোয়াতি আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে, নর্মেলে বাচ্চা হচ্ছে। তারপরে ওরা স্কেলে করে এই দুটো জেঙ্গা খালি বেরোইছে আর আমরা দূরেই দাঁড়িয়ে আছি। আমার মেয়ে বড় মা করে মরে গেলাম, বড় মা করে চিল্লাইছে, তখন মেয়েকে আরও বেরোইছে তত চিল্লাইছে। আমরা ঢুকতে যেছি আর ভাষা বলছে এই স্বামীর কাছে ইয়ে করি না, তখন লাগে নাই, স্বামীকে তাই করি না, তখন তোকে লাগে নাই, অমনি করে ভাষা বলছে আর কি। তারপরে বাচ্চা হয়ে গেলো, বাচ্চারা যখন দিল আমাদের কাছে তখন থেকে হেঁচকি উঠছে। আমরা ওই ঘরে ছিলাম 1 ঘন্টা, তারপরে এই ঘরে আমাদেরকে দিলে। তারপরে দিদিকে বললাম যে এই ব্যাপার, বলে কাল ডাক্তার আসবে 11টায় বাচ্চাটা দেখাবেন, তাই বলে ডাক্তার 11টা বাজলো, 12টা বাজলো, ডাক্তার আসছে না। 11টা 12টা বেজে গেল, বলে 2টোর সময়, একজন বলে 2টোর সময় আসবে, 2টো বেজে গেল, 3টায় গেলাম, 4টে গেলাম, বলছে আজ আর ডাক্তার আসবে না। আবার 6টায় গেলাম, বলছে আজ আর ডাক্তার আসবে না, তাই বলছে। ডাক্তার এলো না। রাত 8টে যখন বাজছে তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে, দুধ পেছে না আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না, তাই বলছি। তা বলছি তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না, তাতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না, পিঠটা তুলে লাও দুধ খেয়ে। দিয়ে একটা নার্স এলো, একবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে, ছেলেটা পিঠটা তুলে নিলে, বলছে এরকম করে দুধ খাওয়াবে, তাই বলছে আমাদেরকে দিয়ে মাটা কোলে দিলে, ছেলে চুপ করে থাকলো। ওই যে পিঠটা তুলে চাপ পুড়ে দিলে আর ছেলে নিঃশব্দ হয়ে গেল। আর আমাদের দুধ, তারপরে আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছি, মায়ের দুধ কিছু মতো ধরছে না। তখন একটা নার্সের কাছে বলছি দিদি মায়ের দুধ একদম ধরছে না, তাহলে আমাদের একটা দুধ লিখে দেন। আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না, টানতে পারছে না, লিখে দিন। বলে আমরা লিখতে পারবো না, সেই ডাক্তার আসবে কালকে, ডাক্তারবাবুকে বলবেন, তাই বলছে। তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে। তারপরে আমি আবার গেলাম, আমি বলছি তাহলে আমাদের একটা লিখে দিন। আমরা ভর্তি হয়েছি পরশু দিনে রবিবারই 6টার সময়, সেদিনকে হয়েছে। 8টায় বাচ্চা দিয়েছে আমাদেরকে নিয়ে ডেলিভারি, এটা বলছি। অন্যদিকে জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ জানান, এখানে আসা কারণ হসপিটালে একটা বিশৃঙ্খলা হয়েছিল, সেই খবরটা পাওয়ার পর এখানে এসেছিলাম। আগে আমি এসে দেখলাম এখানে আমার বোলপুরের পুলিশ প্রশাসন, যেমন বোলপুর থানা আইসি সাহেব, সিআই সাহেব, আমাদের কস্তুরী ম্যাডাম, অর্থাৎ উনি হচ্ছেন বোলপুর শান্তিনিকেতনের অফিসার ইনচার্জ, আমাদের কসবা পাড়ুই ওসি, সকলে এসে উপস্থিত হয়েছে এবং বিষয়টা কন্ট্রোল করে নিয়েছে। একটা বাচ্চা মৃত্যু কেন্দ্র করে এখানে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। এখানে 2 দিন ধরে ডাক্তার নাকি আসে নাই, বাচ্চাদের পরিবারের পক্ষে কমপ্লেন ছিল এবং আমরা সকলে মিলিতভাবে প্রশাসনিক স্তরে, আমার বিধায়ক সাহেব আছেন, বোলপুর আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতিও আছেন, এখানে গ্রাম পঞ্চায়েত প্রধানও আছেন, সকলে মিলিতভাবে আমরা সুপার সাহেবের সঙ্গে বসলাম, একটা মিটিং করা হলো এবং সেই মিটিংয়ে এই সিদ্ধান্ত হলো যে বাচ্চাটি মারা গিয়েছে, কী জন্য মারা গিয়েছে, কেন মারা গিয়েছে, একটা উচ্চ পর্যায়ে তদন্ত হবে এবং সিও সাহেব সহ আমরা সকলে এই বিষয়টি নিয়ে আরেকবার বসবো। একটা বড় অভিযোগ এই সিয়ান মহকুমা হাসপাতালে ওঠে, এটা হচ্ছে লেবার রুমে প্রসবের সময় নাকি নার্সরা যারা প্রসব করছেন গর্ভবতী মা, তাকে মারধর করা হয়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা হয়। আর এই যে চিকিৎসার গাফিলতিতে এই যে রোগীর মৃত্যু বা বাচ্চাদের মৃত্যু, এটা দীর্ঘদিনের, এটা কি বলবেন আপনি? দেখুন, রোগী চিকিৎসার যে গাফিলতি, এটা হওয়া বাঞ্ছনীয় নয়। কারণ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এই হসপিটালটা বিগত দিনে কী পরিকাঠামো ছিল, এখন কি পরিকাঠামো আছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, অনেক উন্নত হয়েছে। ডাক্তারের কমিও এখানে নেই,
পর্যাপ্ত পরিমাণে ডাক্তার আছে, তা সত্ত্বেও ডাক্তারের অভাবে রোগীর মৃত্যু, এটাকে কোনোভাবেই আমরা মানতে রাজি নই। যার জন্য আমরা বসেছিলাম সুপার সাহেবের সঙ্গে এবং অল্প এক থেকে এই সপ্তাহ বা তার পরের সপ্তাহের মধ্যে আমরা এখানে জরুরি একটা বৈঠকে বসবো এবং প্রশাসন লেভেলে ডিএম সাহেব থেকে শুরু করে সকলে মিলিতভাবে এখানে বসবো এবং আলোচনা হবে এবং মিনিস্টার সাহেবও থাকবেন। আলোচনা সাপেক্ষে যে বিষয়গুলো কমতি আছে, ঘাটতি আছে, সেগুলো পূরণ করা হবে। এবং আমার মনে হয় এখানে ডাক্তারেরও কমতি নেই, এখানে পরিকাঠামোগত দিক দিয়ে কোনো অভাব নেই। তার সত্ত্বেও রোগী মৃত্যুর কারণটা কি সেটা বসে আলাপ আলোচনার মধ্য দিয়েই আমাদেরকে বের করতে হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। এক গৃহবধূকে কার্বলিক অ্যাসিড গলায় ঢেলে দিয়ে মেরে দেওয়ার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। জানা যায় 6 বছর আগে সুলেখা গড়াইয়ের সাথে বিয়ে হয়েছিল ইলামবাজারের ভগবতী বাজারের অরবিন্দ চৌধুরীর। অভিযোগ, তারপর থেকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো সুলেখাকে। উল্লেখ্য, গত রবিবার 21শে জুলাই তাদের মধ্যে ব্যাপক অশান্তি হয়। অশান্তির জেরে সুলেখাকে অ্যাসিড ঢেলে মারার অভিযোগ তার স্বামীর বিরুদ্ধে। তারপরে তাকে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু পরবর্তীতে তার মৃত্যুতে ক্ষোভে ফেটে পড়েন সুলেখার বাবার বাড়ির সদস্যরা। তার স্বামী অরবিন্দ চৌধুরী শাস্তির দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে 2 থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে এবং সুলেখার স্বামীকে পুলিশ আটক করে নিয়ে যায়। সুলেখার পরিবারে বারবার স্বামীর এই বর্বরতার জন্য চরম থেকে চরমতম শাস্তির দাবি জানান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বোলপুর শ্রীনিকেতন ব্লক হ্যান্ডলুম ক্লাস্টার ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে বোলপুর শহরে জামমুনি বাসস্ট্যান্ডের কাছে তাঁত শিল্পীদের বিনামূল্যে তাঁত সরঞ্জাম বিতরণ করা হয় আজ মঙ্গলবার 23শে জুলাই। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ তাঁত মহিলা শিল্পীদের হাতে তাঁত সরঞ্জাম তুলে দেন। এদিন বোলপুর পৌরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ জানান, দেখুন, সবসময়ই বলে আসি যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতাময়ী মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী। ওনার মতো করে কেউ ভাবে না, উনি যেভাবে ভাবেন। সবথেকে বড় কথা হচ্ছে যে সরকারি চাকরি না করেও মেয়েরা যে সংসারে 2 পয়সা দিতে পারে, একথা উনিই ভাবেন। আর যে কারণে এই ধরনের প্রচেষ্টা, এই ধরনের অভিনব প্রয়াস। দেখুন, আজকে তো বিনামূল্যে এখানে তাঁত যন্ত্রগুলো প্রদান করা হলো, তো সেখান থেকে এক একটা মহিলা রোজগার করে সংসারে 2 টাকা দিতে পারবে। এর থেকে বড় কথা আর কি হতে পারে বলুন? হ্যাঁ, কতজনকে দেওয়া হবে? আজকে 18 জনকে দেওয়া হবে, এর আগের দিন 37 জনকে দেওয়া হয়েছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। বীরভূম জেলার খয়রাশোল থানার মামুদপুর গ্রামের যুবকদের উদ্যোগে চারাগাছ লাগানো শুরু হয়। যুবকেরা জানায়, মামুদপুর গ্রাম থেকে হজরতপুর যাওয়ার যে নতুন পিচের রাস্তা তৈরি হলো, সেই রাস্তার দুধারে গাছের চারা লাগানো শুরু হলো। আজ মঙ্গলবার 23শে জুলাই দুপুর পর্যন্ত 100টির বেশি চারা গাছ লাগানো হয়। উল্লেখ্য, আগামী দিনে প্রায় 600টির বেশি গাছ লাগানোর পরিকল্পনা আছে। যুবকেরা আরও জানান, গ্রামের বেশ কিছু সহৃদয় ব্যক্তিরা 20 থেকে 30টি চারা গাছ আমাদের বিতরণ করেছেন। কেন্দ্রগড়িয়া গ্রামের সায়ক সাই 300টি গাছের চারা ও মামুদপুর গ্রামের আদিত্য বাউরি 50টি চারা গাছ দিয়েছেন, যেগুলি আগামী দিনে লাগানো হবে। এদিন চারা গাছ লাগানোর মূল উদ্যোগীদের মধ্যে অন্যতম বিশ্বজিৎ বাউরি, লালটু বাউরি, বিপ্লব বাউরি, বুদ্ধদেব বাউরি, চন্দ্রকান্ত বাউরি, সনদ বাউরি ছাড়াও মামুদপুর গ্রামের যুবকদের উদ্যোগে চারা গাছ লাগানো শুরু হয়। আগামী কয়েকদিনে 600 বা তার বেশি চারা গাছ লাগানো হবে বলে যুবকেরা জানায়। এদিন মামুদপুর গ্রামের গাছ লাগানোর অন্যতম উদ্যোক্তা বুদ্ধদেব বাউরি জানান, আপনারা যে গাছ লাগানোর শুভ উদ্যোগটা নিলেন, আজকের দিনেও প্রায় 100টি গাছ চারা বসালেন, আপনারা বলছেন 600টা চারা গাছ লাগাবেন, এটা আপনাদের মনে কীভাবে এলো? এটা আমাদের যে যুবকগুলো আছি, যুবকরা আমাদের গ্রামের এই পাড়া ওই পাড়া মিলে
তো তাদের একটা আলোচনা হয় যে নতুন রাস্তা হলো, তাহলে গাছ লাগালে ভালো হয়। সেই উদ্যোগ নিয়ে আমরা নামলাম গাছ লাগাতে। তো গাছ লাগানোর পরিকল্পনা কেন নিলেন? গাছ লাগানোর পরিকল্পনাটা নিলাম যে প্রাকৃতিক যে ভারসাম্য তো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে না, আরও তাপ বাড়ছে, এই জন্য একটা উদ্যোগ আর একটা বেশি করে উদ্যোগটা নিলাম। আচ্ছা, এই যে গাছগুলো বা আপনাদের বাঁশ বলুন বা আড়াল করার জন্য বস্তা, এগুলো কীভাবে জোগাড় করছেন? এগুলো আমাদের নিজেদের মধ্যে কালেকশন করে বা কেউ দিচ্ছে, গ্রামের লোক সাহায্য করছে, চারা গাছ দিচ্ছে, বা পাশের গ্রামের একজন সাহেব বলে এসেছে, সে 300টা চারা গাছ দিয়েছে। আমাদের গায়েও কিছু যুবক আছে যারা দিয়েছে চারা গাছ, যেমন আদিত্য বাগ দিয়েছে 50টা, আরও 10টা-20টা করে অনেকে দিয়েছে। এটা মোটামুটি আপনাদের কতটা থাকে, মামুদপুর থেকে কত রাস্তা পর্যন্ত গাছ বসাবেন? আমাদের মামুদপুর প্রাইমারি স্কুল থেকে ওই হয়রতপুর হল পর্যন্ত বসানোর টার্গেট আর কি আছে। কত চারা মোটামুটি? মোটামুটি 600 থেকে 700 মতন চারা বসানোর টার্গেট আছে। এই যে আপনারা এই শুভ কাজটা করছেন, কেমন লাগছে আপনাদের? আমাদের খুব আনন্দ লাগছে, ভালো লাগছে। সমাজের উদ্দেশ্যে কিছু বার্তা দেবেন? হ্যাঁ, সমাজকে আমরা বলবো যে আরও যেগুলোতে ফাঁকা জায়গা আছে পার্শ্ববর্তী এলাকাগুলোতে, তারা যেন এই উদ্যোগ নেয়, প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় থাকবে তাই জন্য। এছাড়া এই শুভ উদ্যোগে যদি কেউ সাহায্য করতে চান তাহলে তারা করতে পারে সাহায্য। এই যে আপনারা যে সমস্ত যুবকরা রয়েছেন, এরা আপনারা কি সকলেই শিক্ষিত না? সকলে শিক্ষিত তো নেই, সকলে অল্প স্বল্প শিক্ষিত আছে সব। বাড়িতে কি করেন আপনাদের সব? আমাদের সব দিনমজুর। তারপরে এই উদ্যোগ নিলেন আপনারা? কি নাম আপনার? আমার নাম বুদ্ধদেব বাগ। বাড়ি মামুদপুর। পাশাপাশি মামুদপুর গ্রামের বাসিন্দা প্রকাশ ঘোষ বলেন, বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, খয়রাশোল। আপনি তো দীর্ঘদিন গ্রামের বাইরেই থাকেন। হ্যাঁ, এই সবাই মাত্র গ্রামে ফিরেছেন, যুবকরা গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, কি বলবেন, কেমন লাগছে? আমি আজ 2 দিন হলো আমি বাড়িতে এসেছি মামুদপুরে। আমি কলকাতাতেই থাকি, কলকাতায় কাজ করে ওখানেই থাকি। যখন আমার বাড়ি আসি তখন আমি বন্ধুদের সাথে খেলি, তো আমরা বন্ধুরা বললো যে গাছ লাগাচ্ছি। আমি বললাম আমি যখন থাকি না, বাইরে থাকি, আমি তাহলে আসি, আমিও তোমাদের সাথে গাছ লাগিয়ে দিই, সঙ্গে হেল্প করি। আর যদি পরে আমাকে বলে যদি কিছু যে হ্যাঁ কিছু দিতে হবে, তখন আমি হেল্প করে দেবো, হয় গাছের চারা দেবো বা কোনো কিছু সাহায্য করে দেবো। আমি এখানে এসে খুব ভালো লেগেছে আমার। এই যে শুভ উদ্যোগ গাছ লাগাচ্ছে, এটা কেমন লাগছে? আমার এটা দেখলাম এসে, আজকে আমাদের গ্রামে এলাম, তো দেখলাম গাছ লাগিয়েছে, খুব সুন্দর লাগলো দেখতে, খুবই ভালো লাগলো। আমি জিজ্ঞেস করলাম যে কি কি হলো, এগুলা কে দিয়েছে। বললো যে এখন আমাদের গ্রামের সব ছেলেরা আমরা জোগাড় করেছি, একসঙ্গে সব হেল্প করে এই গাছ লাগাচ্ছি। আমার নাম প্রকাশ ঘোষ, বাড়ি মামুদপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।